সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাস চলছে ধারাবাহিকভাবে, আর তোমরাও আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো এবং তোমাদের পাঠে মনোযোগী হচ্ছ। এই পর্যায়ে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ। বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ। তো আমি বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ ধরতে গিয়ে বুঝাতে গিয়ে আমি প্রথমত তোমাদেরকে যে জিনিসটা বুঝাবো, প্রথমত আমাদেরকে বুঝতে হবে বীজগণিতীয় রাশিটা কি। আমি যাদেরকে ভাগ করব বা গুণ করব, তো তারা কি সেটা চিনতে হবে আমাকে। তারা হচ্ছে বীজগণিতীয় রাশি। তো প্রথমে বীজগণিতীয় রাশিটা হচ্ছে, এই বীজগণিতীয় রাশি ক্লাস 6-এ বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ রয়েছে, আর ক্লাস 7-এ গুণ এবং ভাগ রয়েছে। তো যোগ বিয়োগ বলো এবং গুণ ভাগ বলো, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ এবং গুণ ভাগ বলো, যাই বলো না কেন, এই বীজগণিতীয় রাশিটা কি? যার এই বীজগণিতীয় রাশির উপর আলাদা আলাদা করে তাত্ত্বিক জ্ঞান থাকবে না, সে বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ বা যোগ বিয়োগ বুঝতে পারবে না। তা আসো, বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ করানোর পূর্বে আমি আগে বীজগণিতীয় রাশিটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা বুঝবে, প্রথম থেকে অ্যালার্ট থাকো। তো বীজগণিতীয় রাশিটা হচ্ছে, বীজগণিতীয় রাশি বোঝার জন্য, এই বেসিকটা বোঝার জন্য আমরা চলে যাই, আমরা যদি একটা বাক্য তৈরি করতে যাই, বা আমরা যদি একটা বাক্য তৈরি করতে চাই, বাংলাতে আমরা একটা বাক্য তৈরি যদি করতে চাই, তো বাক্যটা তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়? কতগুলো শব্দের প্রয়োজন হয়। আবার এই শব্দটা যখন আমরা তৈরি করতে যাই, তখন কিসের প্রয়োজন হয়? কতগুলো বর্ণের প্রয়োজন হয়। যেমন আমি এখানে একটি বাক্য লিখছি, আমি ভাত খাই। তাহলে আমি এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি এটি কি, পুরোটা কি, তাহলে তোমরা হয়তো বলবে বাক্য। তো এই যে বাক্যর মধ্যে আমিটা কি? আমিটা হচ্ছে কি? শব্দ। আবার শব্দ কিভাবে গঠন করা হয়? বর্ণ দিয়ে। তাহলে সরেয়াটা কি? একটি বর্ণ। আর আমিটা কি? একটি শব্দ। আর আমি ভাত খাই পুরোটা কি? পুরোটা হচ্ছে বাক্য। আমি হয়তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার করাবেন তো গণিত করাচ্ছেন, দেখি বাংলা একটা বাক্য তৈরি করাচ্ছেন। আসলে এই বিষয়টা বুঝলে আমাদের কাছে এই বিষয়গুলো আমাদের অন্যান্য যেখানে আমরা করি, এটা আমাদের কাছে আসলে কঠিনভাবে উপস্থাপন করা হয়। এজন্য আমরা আসলে বিষয়টা বুঝি না। এটা একদমই এটার মতো, বাক্য সেন্টেন্স আর সমীকরণ, এই বাক্য সেন্টেন্সের মতোই। বিদায় আমি এটা এটা বুঝতে চাচ্ছি বা বুঝাচ্ছি। তাহলে আমি কি বলছি? যে আমি ভাত খাই। যদি পুরোটা বলি, আমি যদি প্রশ্ন করি পুরোটা কি, তাহলে বলবো কি? বাক্য। আর আমিটা কি? আমিটা হচ্ছে শব্দ। আর আমির এই যে সরেয়াটা কি, সেটা হচ্ছে বর্ণ। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। আমি আবার একটু তোমাদের কি করি, তাহলে পুরোটা কি? বাক্য। এই যে শুধু খাই, এটা কি? শব্দ। আর শুধু এর রস্যই, এটা কি? বর্ণ। তাহলে কি বোঝা গেল? কতগুলো বর্ণ দিয়ে শব্দ গঠিত হয়, কতগুলো শব্দ দিয়ে বাক্য গঠিত হয়। ঠিক একইভাবে এখানে খেয়াল করো, ইংরেজির ক্ষেত্রে খেয়াল করো, কতগুলো লেটার দিয়ে ওয়ার্ড গঠিত হয়, কতগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠিত হয়। একটু আমরা যদি এখানে খেয়াল করি, আই ইট রাইস। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এটি কি, তাহলে আমি বলবো এটা একটা সেন্টেন্স। এরপরে আমাকে যদি বলে ইটটা কি, আমি বলবো শব্দ। এরপরে আমাকে যদি বলে ইটের টিটা কি, তাহলে আমি বলবো লেটার। তাহলে কি বোঝা গেল? কতগুলো অক্ষর বা বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়, আর কতগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়। এখন আমি যদি প্রশ্ন করি, খুব ভালো করে খেয়াল করো, আমি যদি প্রশ্ন করি এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্স কয়টি শব্দ নিয়ে গঠিত হয়েছে? এই যে একদম সহজ, 1 2 3, তিনটি শব্দ নিয়ে এই সেন্টেন্সটি গঠিত হয়েছে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে শেষের যে শব্দটি, শেষের শব্দটি কয়টি বর্ণ নিয়ে তৈরি করা হয়েছে? শেষের শব্দটি 1 2 3 4, চারটি বর্ণ নিয়ে তৈরি করা হয়েছে। যদি তোমরা এটা বুঝো, তাহলে গণিতেরটা বুঝবে। আর যে এটা বুঝবে না, সে গণিতেরটা বুঝবে না। গুণ ভাগ
অনেক সহজ, এটা একটু পরে করাচ্ছি, আগে বেসিকটা ধরে নাও, বীজগণিত রাশিটা কি সেটা ধরে নাও। তাহলে আসো আমরা আবার একটু চেষ্টা করি। আমি যদি বলি বাংলার ক্ষেত্রে এই যে বাক্যটার ক্ষেত্রে যদি বলি বাক্যটি কয়টি শব্দ নিয়ে গঠিত হয়েছে, একদম সহজ, 1 2 3, তিনটি শব্দ নিয়ে গঠিত হয়েছে। এই সেন্টেন্সটি কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, 1 2 3, তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। তাহলে আমরা কাউন্টও করতে পারবো ওয়ার্ডগুলো কি, শব্দগুলি কি, আর সেন্টেন্সটি কি। তাহলে কি বোঝা গেল? আফটার অল আমি বুঝাতে চাচ্ছি বর্ণ নিয়ে শব্দ গঠিত হয়, শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, আবার লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়। তো কেন এটা বুঝালাম? যাতে গণিতের যে সমীকরণ বা বীজগণিতীয় রাশি সেটা যাতে আমাদের বোঝার সুবিধার্থে এটা বোঝানো হয়েছে। একদম গণিতের ক্ষেত্রে এগুলোর মতোই। তোমরা প্রথমত দেখতে পাচ্ছ গণিতের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, পদ। পদ, কতগুলো পদ নিয়ে রাশি তৈরি হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাশি, আমাদের কাঙ্ক্ষিত আলোচনার বিষয়বস্তুই কিন্তু রাশি। তাহলে কি বোঝা গেল? কতগুলো পদ নিয়ে রাশি তৈরি হয় এবং কতগুলো রাশি নিয়ে সমীকরণ তৈরি হয়। আমি আবারও বলছি, একটা সমীকরণকে যদি ভাঙাই কি পাবো, রাশি পাবো, আর রাশিকে ভাঙালে কি পাবো, পদ পাবো। আমরা এখান থেকে শুরু করি। একটা বাক্যকে যদি ভাঙানো হয় তাহলে কি পাওয়া যাবে, শব্দ পাওয়া যাবে। শব্দকে যদি ভাঙানো হয় কি পাওয়া যাবে, বর্ণ পাওয়া যাবে। সেন্টেন্সকে যদি ভাঙানো হয় ওয়ার্ড পাওয়া যাবে, ওয়ার্ডকে ভাঙানো যদি হয় তাহলে লেটার পাওয়া যাবে। ঠিক একইভাবে একটি সমীকরণকে যদি আমরা ভাঙাই রাশি পাওয়া যাবে, আর রাশিকে ভাঙালে কি পাওয়া যাবে, পদ পাওয়া যাবে। তাহলে আশা করি আমরা খুব ভালো করে বুঝছি যে পদ রাশি সমীকরণ এটা কি, এটা একটু পরে বুঝবো, আগে এটা বুঝো। পদ দিয়ে রাশি তৈরি হয়, রাশি দিয়ে সমীকরণ তৈরি হয়। এবার যদি আমরা বিপরীতভাবে চিন্তা করি তো সমীকরণকে ভাঙালে রাশি পাওয়া যাবে, রাশিকে ভাঙালে পদ পাওয়া যাবে। যদিও এটা না বুঝো একটু পরে বুঝবে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। পদ দিয়ে রাশি তৈরি হয়, রাশি দিয়ে সমীকরণ তৈরি হয়। এবার আসো পদ কি। আমি এখানে লিখেছি পদ। একটা পদ 1 2 3 4, এই চারটি জিনিস নিয়ে একটা পদ তৈরি হয়। তোমরা এটা ক্লাস 6 এ পড়েছো। চারটি জিনিস নিয়ে একটি পদ তৈরি হয়, একদম সহজ। চারটি জিনিস কি হতে পারে? আমি আবারও বলছি, পদ দিয়ে রাশি তৈরি হয়। তো পদ কি কি জিনিস নিয়ে তৈরি হয় সেটা জানতে হবে, তবে আমি রাশিটা জানবো বা রাশিটা চিনবো। যখন আমি রাশি চিনবো তখন সমীকরণ শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো কি জানি বলছিলাম, পদ কি। তাহলে পদ কয়টি জিনিস নিয়ে গঠিত হয়? চারটি জিনিস নিয়ে। 1 চিহ্ন প্রতীক, 2 সংখ্যা প্রতীক, 3 অক্ষর প্রতীক, 4 সূচক। চিহ্ন প্রতীক, সংখ্যা প্রতীকের আরো কতগুলো আরেকটি নাম আছে যে সাংখ্যিক সহগ। অক্ষর প্রতীকের আরো কতগুলো নাম আছে যে অক্ষর প্রতীক বা আক্ষরিক সহগ বা ঘাত বা চলক বা অজানা রাশি, আসূচক। আমি এগুলোর আরো যে সিনোনিম ওয়ার্ডগুলো আছে সেগুলো লিখছি না, মূলত এই টপিকসটা ক্লাস 6 এ আলোচনা করা হয়। তো আমি তারপরেও ক্লাস 7 দের গুণ এবং ভাগ, বীজগণিত রাশির গুণ এবং ভাগ বোঝানোর জন্য, আসলে বীজগণিত রাশিটা বোঝানোর জন্য আমি এই টপিকসটা আলোচনা করছি। যাই হোক, তো কি বুঝলাম আমরা? চিহ্ন প্রতীক, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, সূচক দিয়ে কি গঠিত হয়, পদ গঠিত হয়। আসো চিহ্ন প্রতীকটা কি আমরা একটু চিনে নিই। আমরা চিহ্ন প্রতীক, ধরো একটা পদ তৈরি করি এখন আমরা এটা ফলো করে। চিহ্ন প্রতীক, ধরো আমি এখানে একটা চিহ্ন প্রতীক দিলাম প্লাস। এরপরে আসো কি বলা হচ্ছে, সংখ্যা প্রতীক। ধরো আমি এখানে একটা সংখ্যা দিলাম 3। এরপরে আসো অক্ষর প্রতীক, ধরো আমি এখানে একটা অক্ষর দিলাম x। এরপরে কি বলা হচ্ছে, সূচক। এখন দেখো চিহ্ন প্রতীকের নির্দিষ্ট একটা স্থান রয়েছে। চিহ্ন প্রতীকের স্থান সবার আগে, সংখ্যা প্রতীকের স্থান এর পরে, চিহ্ন প্রতীকের পরে, অক্ষর প্রতীকের স্থান তার উপরে। এখন সূচকের স্থানটা কোথায়? প্রত্যেক জিনিসের একটা স্থান রয়েছে, অবস্থান রয়েছে, নির্দিষ্ট একটা অবস্থান রয়েছে। যেমন সূচকটা কোথায়? সূচকটা সবসময় মনে রাখবে, সূচক উপরে ডানে বসবে। সূচক উপরে ডানে বসবে, যেটাকে আমরা ইংরেজিতে পাওয়ার বলে থাকি। ধরো আমি এখানে সূচক দিচ্ছি 4। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি এটি কি, তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে এটি পদ। আর আমি যদি প্রশ্ন করি এই পদটি কয়টি জিনিস নিয়ে তৈরি হয়েছে, তোমরা অবশ্যই বলতে পারবে যে 4টি জিনিস নিয়ে পদ তৈরি হয়েছে। যদি কোশ্চেন করা হয় এটি কি, তাহলে হয়তো তোমরা বলবে এটা চিহ্ন প্রতীক। এরপরে যদি কোশ্চেন করা এটি কি, তাহলে এটা সংখ্যা প্রতীক। এটি কি, এটি অক্ষর প্রতীক। আর উপরে যেটা দেখতে পাচ্ছ সেটি সূচক। হ্যাঁ, এখন এটাকে আমরা পড়বো কিভাবে? আমরা অনেকেই গুণ এবং ভাগ করে থাকি মুখস্থ,
কিন্তু আমরা অনেকে পড়তেও জানি না যেটা কিভাবে পড়বো। আমি যদি এটাকে আমি কিভাবে পড়বো, তো এটাকে আমরা এভাবে পড়বো যে প্লাস 3x⁴ প্লাস 3x⁴। আসো আমরা আরেকটি চর্চা করি, পদ চিহ্ন প্রতীক। ধরো আমি এখানে একটা চিহ্ন প্রতীক নিচ্ছি মাইনাস, সংখ্যার প্রতীক নেই, ধরো আমি এখানে একটা সংখ্যার প্রতীক নিচ্ছি 5, অক্ষর প্রতীক ধরো আমি এখানে একটা অক্ষর প্রতীক b নিচ্ছি, এরপর সূচক ধরো আমি এখানে একটা সূচক 2 নিচ্ছি। মনে রাখবে এটাও সংখ্যা এটাও সংখ্যা, তবে এই সংখ্যাটা এখানে সংখ্যা হিসেবে ইউজ হয়েছে, এই সংখ্যাটা এখানে সংখ্যা হিসেবে ইউজ হয় নাই, এটি এখানে পাওয়ার হিসেবে ইউজ হয়েছে। তাহলে এখানে আমি কি বলবো, এটাকে এটার নাম কি হবে, এটি কি পদ। এটাকে কিভাবে পড়বো, যে -5b²। হ্যাঁ, যদি এভাবে থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, -3b3 বলবো নাকি, না -3b³ হ্যাঁ, তাহলে তোমরা বলে দেখতে পাচ্ছ যে আমি এখানে কয়টি পদ লিখেছি, প্রায় 3টি পদ লিখেছি। আশা করি তোমরা এতক্ষণে পদ বুঝেছো। তাহলে আমরা এখন যদি আমাদেরকে প্রশ্ন করে যে পদ কয়টি জিনিস নিয়ে গঠিত হয়, 4টি জিনিস নিয়ে। সংখ্যা প্রতীক, দুঃখিত, প্রথমে কি চিহ্ন প্রতীক, এরপরে সংখ্যার প্রতীক, এরপরে অক্ষর প্রতীক, এরপরে হচ্ছে কি সূচক। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় সূচক কোথায় বসবে, সূচক উপরে ডানে বসবে, উপরে ডানে। আশা করি তো উপরে ডানে, আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এবার আসো আমি এই পদ নিয়ে আরেকটু ডিসকাস করি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয়, ধরো এখানে আমি মাইনাস বাদ, এখন যদি প্রশ্ন করা এটি কি পদ, তা আমরা জানি পদ কয়টি জিনিস নিয়ে গঠিত হয়, পদ তো 4টা জিনিস নিয়ে গঠিত হয়, বাট এখানে 3টা জিনিস আছে, সংখ্যার প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে, আর সূচক আছে। এখন আমি যদি প্রশ্ন করি এটি এখানে কি নেই, তোমরা হয়তো বলতে পারবে যে এখানে কোনো চিহ্ন প্রতীক নেই। এখন যদি বলা হয় যে এটাকে পদ বলা যাবে কিনা, হ্যাঁ এটাকেও পদ বলা যাবে। তো পদ বলা যাবে, তারপর একটা প্রশ্ন থেকে যাবে যে এখানে তো কোনো চিহ্ন প্রতীক নেই, আপনি তো বলছেন যে পদ গঠন করার জন্য 4টি জিনিসের প্রয়োজন, তার মধ্যে এখানে 3টা জিনিস আছে, সংখ্যা প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে, আর কি আছে, সূচক আছে, চিহ্ন প্রতীক তো নেই। তাই বলে এটাকে আমি পদ বলতে পারবো? হ্যাঁ, এটাকেও আমরা পদ বলতে পারবো। কিভাবে পদ বলতে পারবো, যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে আমরা মনে মনে কি ধরতে পারি, একটি প্লাস ধরতে পারি। আসো আমরা আরেকটা ডিসকাস করছি, যেমন এখান থেকে আমি 3টা বন্ধ করে ফেলছি। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এটাকে আমরা কি বলবো, এটাকে পদ বলা যাবে, কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, যেখানে চিহ্ন প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে, সূচক আছে, কিন্তু কোনো কি নেই, সংখ্যা প্রতীক নেই। তো সেক্ষেত্রে যেহেতু কোনো সংখ্যা প্রতীক নেই, তাহলে তাছাড়াও সংখ্যা প্রতীক না থাকা সত্ত্বেও কি এটাকে পদ বলা যাবে? হ্যাঁ, এটাকে পদ বলা যাবে। যদি কোনো পদে কোনো সংখ্যা প্রতীক না থাকে সেক্ষেত্রে আমরা মনে মনে কত ধরবো, 1 ধরবো। আশা করি এতক্ষণে তোমরা বুঝে ফেলছো। এরপরে আসো এই যে এটার দিকে তাকাও, এখান থেকে ধরো আমি পাওয়ারটা বাদ দিয়ে ফেলছি। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে চিহ্ন প্রতীক আছে, সংখ্যা প্রতীক আছে, অক্ষর প্রতীক আছে, কি নেই, সূচক নেই। এখন যদি প্রশ্ন করা হয় যে আমি কি এটাকে পদ বলতে পারবো, হ্যাঁ এটাকেও পদ বলতে পারবো। কিভাবে পদ বলতে পারবো, যে এটা তো সূচক নেই। হ্যাঁ, কোনো পদে যদি কোনো সূচক না থাকে সেক্ষেত্রে আমরা কি ধরতে পারবো, একটি পাওয়ার, একটি 1 নিতে পারবো। তো আমি বারবারে বলছি, রাশি বুঝতে হলে পদ বুঝতে হবে, রাশি বুঝতে হলে পদ বুঝতে হবে। কেননা পদ দিয়ে রাশি গঠিত হয়, বা রাশিকে ভাঙলে পদ পাওয়া যায়। আবার পদ বুঝতে হলে পদটা কিভাবে স্থাপিত হয়, যে 4টি জিনিস নিয়ে পদ স্থাপিত হয় সেটাকে একদম তাত্ত্বিকভাবে বুঝতে হবে। পদ যে বুঝবে না সে রাশি বুঝবে না, আর রাশি বুঝবে না, আর পদ বুঝার পরে পদটাকে পড়তেও হবে, পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, এরপরে গিয়ে তোমার গুণ এবং ভাগ। তা আসো আমরা আরেকটা ডিসকাস করি, যেমন এখানে ধরো x, এখন এই এক্সটাকে কি পদ বলা যাবে? হ্যাঁ, এক্সটাকেও পদ বলা যাবে। তো এখানে তো কোনো চিহ্ন প্রতীক নেই, কোনো সংখ্যা প্রতীক নেই, শুধু আছে অক্ষর প্রতীক আছে, আর কোনো সূচক নেই। তো আমি কি করব, এটাকে পদ বলা যাবে। এই জন্য পদ বলা যাবে যে চিহ্ন প্রতীক নাই মানে কত, কোনো পদে যদি কোনো চিহ্ন প্রতীক না থাকে সেক্ষেত্রে মনে মনে কত দিতে হবে, কত ধরতে হবে, প্লাস ধরতে হবে। সংখ্যা প্রতীক যদি না থাকে 1 ধরতে হবে, এবং সূচক যদি না থাকে তাও কত ধরতে হবে, 1 ধরতে হবে। এটিও একটি কি পদ। আশা করি তোমরা খুব ভালো করে বুঝেছো পদ কি। তাহলে পদ গঠন করার জন্য কয়টি জিনিসের প্রয়োজন, 4টি জিনিসের প্রয়োজন, চিহ্ন প্রতীক, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, সূচক। কোন পদে যদি চিহ্ন প্রতীক না থাকে প্লাস দেব,
কোনো পদে যদি সংখ্যা প্রতীক না থাকে 1 দেব, কোনো পদে যদি সূচক না থাকে মনে মনে আমরা কত ধরবো 1 ধরবো। এতক্ষণ পর্যন্ত তোমরা পদ বুঝছো। এখন আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি যে পদের প্রাণ কে, যে জিনিসটা থাকলে পদই গঠন হবে না, পদের প্রাণটা কি? হ্যাঁ, পদের প্রাণ হচ্ছে কি, এই যে অক্ষর প্রতীকটা। অক্ষর প্রতীকটা হচ্ছে কি পদের প্রাণ। আশা করি তোমরা এতক্ষণে তোমরা পদ বুঝে ফেলেছো। এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা পদ বুঝেছি, এবার আসো আমি আলোচনা করব রাশি নিয়ে। খুব ভালো করে খেয়াল করো। ধরো এখানে 2x³ - 5x⁴। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে এটি কি, তাহলে আমরা কি বলবো পদ। যদি প্রশ্ন করে এটি কি, তাহলে আমরা কি বলবো পদ। হ্যাঁ, যদি প্রশ্ন করে পুরাটা কি, তাহলে আমরা বলবো কি রাশি। এতক্ষণে তোমরা বুঝে ফেলেছো। তাহলে এটি কি একটি রাশি, এটি কি একটি রাশি। এখন যদি আমি প্রশ্ন করি রাশিতে কয়টি পদ আছে, এই রাশিতে কয়টি পদ আছে, দুইটি পদ আছে। এই রাশিতে কয়টি পদ আছে, দুইটি পদ আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা আবারও একটু ডিসকাস করি। এটি কি চিহ্ন প্রতীক, এটি কি সংখ্যা প্রতীক, এটি কি অক্ষর প্রতীক, এটি কি সূচক, এই পুরাটা কি পদ। এটি কি চিহ্ন প্রতীক, এটা সংখ্যা প্রতীক, এটা অক্ষর প্রতীক, এটা সূচক, আর পুরোটা কি পদ। তাহলে দুইটা পদ মিলে কি গঠিত হয়েছে, পরিপূর্ণ একটি রাশি গঠিত হয়েছে। তাহলে এটি কি রাশি। এবার আসো কপদী রাশি, একপদী রাশি, দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি আছে, চারপদী রাশি আছে, বা তারও বেশি আছে। এই একপদী রাশি, দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি বা চারপদী রাশি যাই বলো না কেন, এটা বোঝার জন্য আমাকে আরেকটা বেসিকে যেতে হবে, নতুবা আমরা বুঝবো না। একটু ভালো করে খেয়াল করো। যেমন আমি এখানে লিখেছি 2, এখানে লিখেছি 23, এখানে লিখেছি ধরো 200। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় এটি কি, এটি সংখ্যা, এটি কি, এটিও সংখ্যা, এটি কি, এটিও সংখ্যা। তো এটা কেমন সংখ্যা, এটার মধ্যে আর এটার মধ্যে, তিনটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ আছে, তিনটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যটা কি হতে পারে, এটি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে কয়টা অঙ্ক দেখতে পাচ্ছ, একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে কয়টা অঙ্ক দেখতে পাচ্ছ, দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে কয়টা অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে তিনটা অঙ্ক দেখতে পাচ্ছ। তাহলে এটি এই তিনটার মধ্যে পার্থক্য রয়েছে। এটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। রেডি, এটি কি সংখ্যা, অঙ্ক, এটি কি অঙ্ক, এটি কি অঙ্ক, পুরোটা কি সংখ্যা। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। আবার আরেকটু ডিসকাস করি। এটি কি অঙ্ক, এটি কি অঙ্ক, এখানে কয়টা অঙ্ক, দুইটা অঙ্ক। সো এটাকে আমরা বলবো দুই অঙ্ক বিশিষ্ট রাশি। এটাকে বলবো দুঃখিত, এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার আরেকটু আগে বললেন না এটি কি অঙ্ক, তো এটাকে আপনি কেন সংখ্যা বললেন? হ্যাঁ, এই যে এটা পরিচয় দুইটা দেখতে, শুধু দুই, এই দুইটা পরিচয় আছে। একটা পরিচয় হচ্ছে সে অঙ্ক, আর আরেকটা পরিচয় হচ্ছে তার সে সংখ্যা। এই ঘটনাটা এখান থেকে আমরা অনেকে এখান থেকে জানি, যে আইটা দেখতে পাচ্ছ, আই ইট রাইস, এটা একটি কি শব্দ। শুধু সিঙ্গেলে যদি আমরা একটা আয়ের কথা চিন্তা করি, সেটা কি একটা বর্ণ। তাহলে বোঝা যায় যে আই কখনো শব্দের পরিচয় বহন করে, কখনো সে বর্ণের পরিচয় বহন করে। ঠিক একইভাবে এই যে দুইটা দেখতে পাচ্ছ, যদি প্রশ্ন করা হয় দুইটা কি, তাহলে আমরা বলবো দুই একটি অঙ্ক। আবার যদি আমাকে প্রশ্ন করতে দিবে, প্রশ্ন করে দুইটাকে অন্য কোনো ভাবে বলা যায়, হ্যাঁ বলা যাবে, দুইটাকে অন্যভাবে বলা যাবে, দুইটা একটি কি সংখ্যা। তাহলে তার তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে এটি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দুইটা মিলিয়ে দুইটা একবার অঙ্ক বলা যাবে, দুইটাকে আবার সংখ্যা বলা যাবে, আর দুইটাকে একসাথে একই পরিচয় যদি আমরা দিতে চাই, তাহলে আমরা বলবো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে যাই হোক, তোমরা বুঝতে পারছো এখানে কয়টা পদ রয়েছে, পুরাটা কি রাশি, আর এগুলো কি, এগুলো পদ। তাহলে এখানে কয়টা পদ রয়েছে, দুটি পদ। তাহলে এটাকে আমরা কি বলবো,
দ্বিপদী রাশি। এটাকে কি বলবো আমরা? দ্বিপদী রাশি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রাশির বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তাহলে একপদী রাশি হতে পারে, দ্বিপদী রাশি হতে পারে, ত্রিপদী রাশি হতে পারে। এখন প্রশ্ন, স্যার একপদী রাশিটা কি? একটু ফলো করবে। যেমন -5y⁴ তোমরা আরেকটু আগে বললে যে তোমাদেরকে আমি আরেকটু আগে বলছিলাম যে এটা একটা পদ। স্যার এটাকে আপনি আরেকটু আগে পদ বললেন না, তো এটাকে যদি আরেকটু আগে পদ বলেন, এটাকে এখন কি আপনি রাশি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটাকে রাশিও বলা যাবে। তাহলে এটা দুটো পরিচয় বহন করবে। একটা পরিচয় হচ্ছে এটি পদ, আরেকটা পরিচয় হচ্ছে এটি রাশি। তাহলে এটা হলো কি? একপদী রাশি। এটা কি? একপদী রাশি। তাহলে এটা হচ্ছে একপদী রাশি, এটা হচ্ছে দ্বিপদী রাশি। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, আমাদের এই ক্লাসটা, বেসিকের ক্লাসটা আজকে এখানে শেষ করব। খুব ভালো করে খেয়াল করো। যেমন -3x⁴ প্লাস 4x⁵ মাইনাস 6n⁴। এখন যদি কোশ্চেন করে এটি কি? এটা একটি রাশি। এখানে কয়টা পদ আছে? এখানে 3টি পদ আছে, 1 2 3। তাহলে এটি কি? একপদী রাশি। এটি কি? দ্বিপদী রাশি। এটা হচ্ছে কি? তিনপদী রাশি। আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমরা আজকে বীজগণিতের আমাদের আলোচনা এখানে শেষ করব। বীজগণিতের রাশি বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে পদ, আর পদকে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে 4টি জিনিস। এই 4টি জিনিস না বুঝলে পদ বোঝানো যাবে না। আর পদ যদি আমরা না বুঝি তাহলে আমরা রাশি বুঝবো না। তো আশা করি তোমরা বুঝেছো একপদী রাশি, দ্বিপদী রাশি এবং ত্রিপদী রাশি। তো ইনশাআল্লাহ বন্ধুরা, আমরা অন্য কোনো ক্লাসে অন্য আরেকদিন তোমাদেরকে বীজগণিত রাশি সম্পর্কে আমি আলোচনা করেছি। অন্য আরেকদিন কিভাবে গুণ করতে হয় এবং ভাগ করতে হয় আমি সেটা নিয়ে আলোচনা করব। তো এই পর্যায়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।